আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও সবাইকে স্বাগতম আমাদের পদার্থ বিজ্ঞানের আলোর প্রতিফলন চ্যাপ্টার 8-এর সেকেন্ড ক্লাস। আমি আব্দুল্লাহ আলী ইয়াসিন তোমাদের সাথে আছে। যারা উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। নাজমুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। তো চলো বাকিরা জয়েন করতে করতে আমরা একটু একটু করে আগাই, তারপরে সবার সাথে আস্তে আস্তে কথা বলা যাবে। রুহানি জাহান আফসানা ওয়ালাইকুম আসসালাম। মাহির ওয়ালাইকুম আসসালাম। আলোর প্রতিফলনের একটা ক্লাস হয়েছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। ওখানে আলো অ্যাকচুয়ালি কি, আলোর কি কি বৈশিষ্ট্য আছে, এই বেসিক জিনিসগুলা আলোচনা করা হয়েছে। আজকে আমরা আমাদের ক্লাসে আলোর পরবর্তী যে পার্টটা একটু অ্যাডভান্সড, এই পার্টটাতে ঢুকবো। ফর এক্সাম্পল, আলো আর কি কি করতে পারে, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক, আলোর আপতন। এটা একটা খুবই 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 গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা আমাদের শিখতে হবে। তোমাদেরকে আমি একটু বলি, তোমরা বোর্ডের দিকে তাকাও। ধরো এটা একটা বস্তু, এই বস্তুর মধ্যে লক্ষ্য করো, এই যে আলো এসে পড়তেছে। তো যে আলোটা এসে পড়তেছে আমরা এটাকে বলি, সবাই মনে রাখবা, আমরা এটাকে বলি আপতিত আলো। আপতন এই কথাটার মানে হচ্ছে কোথাও গিয়ে পড়া। তো আপতিত আলো বস্তুর উপর এসে পড়লো। সিলমা ওয়ালাইকুম আসসালাম। আপতিত আলো বস্তুর উপর এসে পড়ার পর মনে রাখবা তিনটা ঘটনা ঘটে। আমি একটু লিখে রাখতেছি, কয়টা ঘটনা? তিনটা ঘটনা। ঘটনা নাম্বার 1, ঘটনা নাম্বার 2 আর ঘটনা নাম্বার 3। ঘটনাগুলা কি কি? একটা হচ্ছে আলোর শোষণ, একটা হচ্ছে আলোর প্রতিফলন, আরেকটা হচ্ছে আলোর পরিবহন বা প্রতিসরণ। আবারও আমি বলতেছি, একটা বস্তুর মধ্যে আলো এসে পড়লো, এটা আমাদের আপতিত আলো। আপতিত আলো তিনটা ঘটনার জন্ম দেয়। ঘটনাগুলো কি কি? 1 নম্বরে হচ্ছে আলোর শোষণ, 2 নম্বরে হচ্ছে আলোর প্রতিফলন, 3 নম্বরে হচ্ছে আলোর পরিবহন বা আমরা এটাকে বলি প্রতিসরণ। জিনিসগুলো আমরা ডিটেলসে শিখবো। তার আগে সায়ন্তিকা কোশ্চেন করছে, স্যার এটা কি এই সাইকেলের লাস্ট চ্যাপ্টার? না, এই সাইকেলে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে স্থির তড়িৎ। আলোর প্রতিফলন শেষ হওয়ার পর আমরা স্থির তড়িৎ শুরু করব। স্থির তড়িৎ শেষ হওয়ার পর আমাদের সাইকেল শেষ হবে। তবে বলে রাখি, সাইকেল কিন্তু এভাবেই শেষ হবে না। সবগুলো চ্যাপ্টার মিলে তোমাদের সবগুলো চ্যাপ্টার যখন পড়া হবে, সাইকেলে বেশ কিছু সিকিউ ক্লাস নেওয়া হবে। তো সাইকেল চ্যাপ্টার শেষ হইলেই যে সাইকেল শেষ, ব্যাপারটা এরকম না। আমরা কি কি চ্যাপ্টার পড়লাম বলতো? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, নাকি না 5 মনে হয় আমরা পড়ি নাই। আমরা 5 পড়ি নাই, 6 পড়ি নাই, তারপরে আমরা পড়লাম 7, এখন আমরা 8 পড়তেছি। আর আমরা এরপরে চ্যাপ্টার 10 যেটা স্থির তড়িৎ পড়বো। এগুলো সবগুলো চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমাদেরকে কিছু টাইম দিব। এই টাইমগুলো শেষ হইলে আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব। আর এক্সাম তো হবেই। আপাতত তোমরা খেয়াল করে দেখছো যে এক্সামগুলো কি কি হচ্ছে? এমসিকিউ হচ্ছে, সামনে সিকিউ এক্সামও নেওয়া হবে। তোমরা একটা টাইম পাবা, এই টাইমের ভিতর সিকিউগুলো অ্যান্সার করে আমাদেরকে পাঠাবা, আমি চেক করে দিব। স্যার পদার্থের উপর চাপে আর তাপের প্রভাব 6 আর 7 এটা কি এরপর করাবেন? আমাদের সিলেবাসে আছে স্যার। আগের ক্লাসগুলো ওয়েবসাইটে গিয়ে পাইতেছি না, আমি এক্সামের কারণে আগের ক্লাসগুলো করতে পারি নাই। ফাইজা ওয়ালাইকুম আসসালাম।
চ্যাপ্টার 6 আর 7, সিলমি, এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমাদের এই সাইকেলে নাই, এটা পরের সাইকেলে, পরের সাইকেল আমরা শুরু করব। একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। আর ক্লাসগুলো ওয়েবসাইটে নাই। ও সরি, কারা জানি লাস্ট ক্লাসে আমাকে ওয়েবসাইটের কথা বলছিল, আমি ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে রাখতে পারি নাই। আচ্ছা, আমি এবার মাথায় রাখলাম, মঙ্গলবার যেদিন ক্লাস হবে সেদিন ইনশাল্লাহ ক্লাসের আগে আমি ওয়েবসাইটের পুরো ব্যাপারটা ঠিক করে দিচ্ছি। ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ক্লাস পাবা। ফেসবুকের কিছু পলিসির কারণে ফেসবুকে ক্লাসগুলা 30 দিনের পরে মেবি থাকে না, 30 দিন মোস্ট প্রবাবলি 30 দিন থাকে, এরপরে থাকে না। তো ক্লাসগুলা আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইটে যদি না থাকে এটা আমাদের ব্যর্থতা, আমরা ঠিক করার ট্রাই করব, টেনশন নিও না। মঙ্গলবারের ভিতরে ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি। তো ঠিক আছে, অনেক কথা বললাম, চলো আমরা আপাতত ক্লাসে যাই। সবাই খেয়াল করে দেখো, আপতিত আলো থেকে 3টা ঘটনা ঘটছে, কি কি? ওকে, অ্যাবজর্পশন, রিফ্লেকশন, আর আরেকটা হচ্ছে ট্রান্সমিশন। যারা বুঝো নাই তাদেরকে একটু বলি, কোনো একটা বস্তুর মধ্যে যখন আলো এসে পড়ে, সেই আলোটা 3 ভাগে বিভক্ত হয়। 3 ভাগের মধ্যে একটা অংশ অ্যাবজর্পশন, মানে শোষণ। যে কোনো বস্তুর উপর যখন আলো এসে পড়ে, যে তোমরা দেখো আমার মাথার উপরে কিছু আলো আছে, এই আলোগুলা যখন আমার উপরে এসে পড়তেছে, আমার বডি বা আমার এই শার্টের যে ফ্যাব্রিক আলোগুলাকে শোষণ করে। তোমরা এটা কেমিস্ট্রিতে পড়ছো, কোনো পরমাণুর ভিতরে বাইরে থেকে যখন আলো এসে পড়ে, পরমাণু সেই আলোটাকে শোষণ করে তার ইলেকট্রনগুলাকে উপরে পাঠায়, নিচে পাঠায়, উপর থেকে নিচ, নিচ থেকে উপর। এটা কেমিস্ট্রিতে পড়ার কথা তোমাদের। তো আমি তোমাদেরকে আবার বলি, বাইরে থেকে যখন আলো কোনো বস্তুর উপর এসে পড়ে, সেই আলোর একটা অংশ শোষিত হয়। শোষণ, এটাকে ইংলিশে বলে অ্যাবজর্পশন। একটা অংশ রিফ্লেকশন হয়। রিফ্লেকশন মানে কি? পড়ে আবার বের হয়ে যাওয়া। ধরো এই যে স্মার্ট বোর্ডের উপরেই আলোটা এসে পড়ে আবার রিফ্লেক্টেড হচ্ছে। আর কিছু আলো সরাসরি বস্তু ভেদ করে চলে যায়। স্যার আবার এই চ্যাপ্টারের টপিকগুলো রিপ্লাই কইরেন রাখা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই রিপ্লাই করা হবে, মানে পূর্ববর্তীতে আবার পড়ানো হবে, টেনশন নিও না। তো তোমরা খেয়াল করে দেখো, আলো এসে পড়ার পর 3টা ঘটনা ঘটতেছে। আমি বারবার বলতেছি এই কথাটা, তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। 3টা ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে আলো শোষিত হয়, আলো রিফ্লেকশন হয়, আর আলো ট্রান্সমিট হয়। আমি তোমাদেরকে একটু কষ্ট করে 3টা ম্যাটেরিয়াল বলি, তোমরা একটু দেখো। প্রথমেই হচ্ছে ব্ল্যাকবোর্ড, তারপরে হচ্ছে মিরর, আর 3 নম্বরে হচ্ছে স্বচ্ছ কাঁচ। তোমরা আমাকে একটু চিন্তা করে বইলো তো, ব্ল্যাকবোর্ডের মধ্যে সাকিব তালুকদার সাইমন, ওয়ালাইকুম আসসালাম। ব্ল্যাকবোর্ডের মধ্যে যখন আলো এসে পড়ে, যেমন এই যে এইটাই দেখো, ব্ল্যাক না, কিছু দেখা যাচ্ছে, তার মানে এই বোর্ডের মধ্যে যখন আলোটা এসে পড়তেছে, পুরা আলোটাকেই এই বোর্ড কি করতেছে বলতো? শোষণ করতেছে। তো ব্ল্যাকবোর্ড বা পাতিলের তলা, তোমরা দেখবা অনেক দিন ধরে রান্না করার পর কিছু পাতিলের তলা পুরোপুরি কিনে আনছো, মনে করো রূপালী বর্ণের, রান্না করতে করতে দেখবা এটা হয়ে গেছে কালো। কি পরিমাণ রান্না যে করা হয়েছে, সে কালো হয়ে গেছে। তো তোমরাই বলো,
এগুলাতে আলো এসে পড়ার পর তুমি কিন্তু কিছু দেখতে পাও না। এই কনসেপ্টটাকে বলা হয় আলোর শোষণ। মিরর, আমরা যখন আয়নায় তাকাই তখন নিজেদেরকে দেখতে পাই না? তার মানে আমার শরীর থেকে আলো আয়নায় গিয়ে আবার আমার চোখে আসতেছে। বুঝছো কনসেপ্টটা? আমি আবার বলতেছি, আমার চেহারা থেকে বা আমার শরীর থেকে আলো আয়নায় পড়ার পর সে আবার আমার চোখে আসতেছে। তোমরাই বলো, আমরা কোনো একটা বস্তুকে কখন দেখতে পারি? যখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। এই যে দেখো, তোমরা আমাকে দেখতেছো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। কেন? ওই আলোগুলা আমার চোখে আসতেছে। তো তোমরাই আমাকে বলো, বস্তু থেকে আলো যদি চোখে না আসে আমরা বস্তু দেখতে পারবো না কিন্তু। তাহলে চিন্তা করে আমাকে বলো, আমি আয়নায় নিজেকে দেখতে পারি, এটার মানে কি? আমার আলোটাই আয়নায় গিয়ে আবার আমার চোখে আসতেছে, ধাক্কা মেরে চোখে আসতেছে। এটাকে বলা হয় প্রতিফলন। তাই মনে রাখবা, মিররে হয় প্রতিফলন। আর মনে রাখবা, স্বচ্ছ কাচ। স্বচ্ছ কাচ মানে আমরা আমাদের বাসায় জানলায় যে কাচটা ইউজ করি। তোমরা যে রুমে এখন ক্লাস করতেছো সেই রুমে নিশ্চয়ই জানলা আছে, বা সেই রুমে যদি জানলা নাও থাকে পাশের রুমে নিশ্চয়ই আছে। তোমরা দেখো, জানলাটা লাগাই দেওয়ার পর, যেমন এই যে এখন বৃষ্টি হচ্ছে, পাশে জানলা লাগানো আছে, জানলার ওই পাশ থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃষ্টি পড়তেছে। তো এই যে দেখো, ওই পাশ, জানলার ওই পাশের আলো আমি এই পাশ থেকেও দেখতেছি। তার মানে তোমরা আমাকে বলো তো, এই কলম আর আমার মাঝখানে মনে করো একটা আয়না, সরি আয়না না, কাঁচ আছে। আমি তাও কাঁচ ভেদ করে এই কলমটাকে দেখতে পারবো। কেন বলতো? কাঁচ কিন্তু আলোকে শোষণ করে না, কাঁচ আলোকে রিফ্লেকশনও করে না। কাঁচ বেসিক্যালি আলোকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসে, বা এই পাশের আলোকে ওই পাশে যেতে দেয়। তাই তোমরা দেখবা, আমরা যদি কাচের কোনো কিছু তৈরি করি, কাচের ভিতরে যে আছে তাকে দেখা যায়। এখন অনেকে বলতে পারো, কিছু কিছু কাচ বা গ্লাস আছে, ওগুলার ভিতরে যে পানি আছে এটা তো দেখা যায় না। হ্যাঁ, গ্লাসের প্রকারভেদ আছে। কিছু গ্লাস ওই পাশের পুরো আলোটাকে এই পাশে নিয়ে আসতে পারে, কিছু কাচ পারে না। যেমন থাই গ্লাস আছে না, কিছু থাই গ্লাসের ওই পারে কিন্তু দেখা যায় না, আবার এই পার থেকে চাইলে দেখা যাইতে পারে। তো মনে রাখবা, কাচের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পরিবহন। সবাই যদি এতটুকু বুঝো, তাহলে এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলি। তোমরা এই যে ছবিটার দিকে তাকাও, এই ছবিটায়, এটা একটা ফুলের ছবি। এই ফুলটার মধ্যে এসে পড়তেছে সূর্যের সাদা রং। কোন রং? সাদা রং। মনে রাখবা, বাই দ্য ওয়ে আমি এটা ইনভার্টেড করে দিছি। তো তোমরা জানো তো যে একটা গোলাপ গাছের বর্ণ কি? লাল। আর এটা নিচে যে পাতাগুলো আছে, পাতার রং কি? সবুজ। ইনভার্টেড করার কারণে কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু লিখে দেই, গোলাপের বর্ণ লাল, আর এগুলো যে পাতা, এই পাতার বর্ণ হচ্ছে সবুজ। তাই একটু কষ্ট করে মনে রাখবা, আমরা কোনো একটা বস্তুকে যে কালারে দেখি, কেন দেখি বলতো? এই কালারে দেখার রিজন হচ্ছে, গত ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছি, মনে রাখবা, সূর্যের 7টা বর্ণ। সূর্যের আলো থেকে যে বর্ণ আসে বা কালার আসে সেটা 7টা। সবগুলা কালার এসে পড়তেছে, সে সবগুলা কালার শোষণ করতেছে, কিন্তু লালটা আমার চোখে মারতেছে। তাই আমি গোলাপকে লাল দেখি। গোলাপের নিচে যে পাতাটা আছে, পাতাকে সবুজ দেখার রিজন কি? ও সবুজ কালারটাকে নিচ্ছে না, একসেপ্ট করতেছে না, প্রতিফলন করতেছে, আর গ্রহণ করতেছে বাকি সবগুলা কালার। আরেকবার, সূর্যের আলো 7টা কালার দিয়ে তৈরি: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা কালার কোন একটা বস্তুর উপর এসে পড়ে, বস্তু 6টা কালার শোষণ করে, একটা কালার শোষণ করে না, ওইটাই আমরা দেখতে পাই। আর এক্সাম্পল কি আছে? যেমন তোমরা খেয়াল করে দেখো, একটু দেখো, এই যে আমি একটা গোল্লা দিলাম, এই গোল্লার ভিতর আমি লাল কালার দিলাম। তোমরাই আমাকে বলো তো, এই গোল্লাটা লাল কালার কেন দেখতেছো তোমরা? এই যে এখান থেকে যে আলোগুলা, আমার মাথার উপরে যে আলোগুলা আছে, এই আলোগুলা এখানে এসে পড়তেছে, সে সবগুলা কালার শোষণ করতেছে। এই যে তাকাও, সাদা রং
মানে 7 বর্ণ, তার ভিতরে শোষণ 6 বর্ণ, আর প্রতিফলন 1 বর্ণ, আর এই বর্ণটাই হচ্ছে লাল। স্যার আমার 4-5 চ্যাপ্টারে ম্যাথমেটিক্সে একটু প্রবলেম হচ্ছে। অবশ্যই, এই তোমরা টেনশন নিও না, আমি ভুলে যাচ্ছি, সরি, এটা আমারই প্রবলেম হয়েছে। আমি তোমাদেরকে মনে হয় বলছিলাম একটা প্রবলেম সলভিং বক্স দিব। তো এই বৃহস্পতিবার আমার ইচ্ছা আছে আবারও একটা প্রবলেম সলভিং এর ক্লাস নেওয়া। তো আমি তোমাদেরকে একটা প্রবলেম বক্স দিব গ্রুপে। এই বক্সের কমেন্টে তোমরা একটু আমাকে যার যার যে যে চ্যাপ্টারে প্রবলেম, সেই চ্যাপ্টার 1 থেকে শুরু করে 1 2 3 4 5, 5 তো না, সরি, নাকি 5 পড়াইছে, আমি ঠিক মনে করতে পারতেছি না 5 কি পড়াইছি। আচ্ছা, মনে না 5 মনে হয় পড়াই নাই। চ্যাপ্টার 1 ছিল পরিমাপ, চ্যাপ্টার 2 ছিল হচ্ছে আমাদের গতি, চ্যাপ্টার 3 হচ্ছে বল, আর চ্যাপ্টার 4 হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তো যে কটা চ্যাপ্টার আমি পড়াইছি, এটার যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে তোমরা ওই প্রবলেম বক্সে আমাকে পাঠাবা, আমি এটা সলভ করে দিব, কোনো টেনশন নাই। এই বৃহস্পতিবার ইচ্ছা আছে আমার এরকম একটা ক্লাস দেওয়ার, যত প্রবলেম আছে, যার যত প্রবলেম সেটা ওখানে সলভ করে দেওয়া। তো ঠিক আছে, তাহলে আমি আরেকবার তোমাদেরকে বলি, তোমরা তোমাদের আশেপাশে যে কোনো একটা বস্তু নাও। ধরো তুমি একটা রুমাল নিলা, এই রুমালটার বর্ণ কি? নীল। এটা রিজন হচ্ছে সে যে আলোটা পাচ্ছে, সে ওখানকার 7টা বর্ণের ভিতর 6টা বর্ণ নিজের ভিতর নিয়ে নিছে, একটা বর্ণ ছুঁড়ে মারছে তোমার দিকে, তোমার চোখে। যে বর্ণটা ছুঁড়ে মারছে তোমার চোখে, তুমি ওটাকে ওই কালার দেখতেছো। যে কোনো বস্তুর কালারিং এর পিছে এই কনসেপ্টটা দেয়। সবাইকে এটা বুঝতে পারছো? আমার মনে হয় বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কোনো সমস্যা নাই। স্যার ওয়েভ পারি না, ওয়েভ সমস্যা নাই, না পারার কিছু নাই, ওয়েভ অনেক ইজি। ওয়েভের উপরও চাইলে ক্লাস হবে, টেনশন নিও না। তোমরা খালি ওই যে প্রবলেম বক্সে আমাকে জানায়ও কি কি টপিকে তোমাদের প্রবলেম, আমি ইনশাল্লাহ সলভ করে দিব, টেনশন নাই। এতটুকু যদি বুঝো তাহলে সবাই খেয়াল করে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই এমসিকিউটা ভালো ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, বরিশাল বোর্ড 2024-এ আসছে, এক টুকরা সাধারণ কাচে প্রতিফলন হয়। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম কাচে কিন্তু প্রতিফলন হয় না। খেয়াল করে দেখো সবাই, কাচে কি হয় বলতো? পরিবহন না? বাট তোমরা জানো মনে হয় কিছু কিছু কাচে প্রতিফলন হয়। আমি তোমাদেরকে একটু বলি, এটা তোমরা পুরোপুরি কালো দেখতেছো না, তোমরা ক্যামেরায় দেখতেছো বলে কালো দেখতেছো। আমি এখানে যদি একটু তাকাই, আমি এখানে আমার রিফ্লেকশন দেখতেছি। তার মানে যে কোনো কাজ পরিবহন করে, বাট কিছুটা রিফ্লেকশনও করে। ফর এক্সাম্পল, তোমরা মাঝে মাঝে বাসে করে যদি কোথাও যাও, তোমরা বাসের জানলা লাগানো, তুমি ওই পারে দেখা ট্রাই করতেছো, পারবা দেখতে, কিন্তু গ্লাসে আবার নিজের একটু রিফ্লেকশনও দেখবা। ওয়েবসাইটের হেল্পের আগের ক্লাসগুলো দেখার টেকনিক স্যার প্লিজ। আহারে ইস, সামি, আমি এটা একদম ভুলে গেছি, আমি খুবই সরি সামিন, আমি খুবই 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 দুঃখিত। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, এটা কি করা যাবে? আমি তোমাদেরকে একটা মিনিট জানাই, দাঁড়াও। এমপি বিয়ান, আমি একটা মিনিট দাঁড়াও, দেখতেছি এটা আমি দেখতে পারতেছি কিনা। ওয়েবসাইট নিয়ে অনেক কোশ্চেন আসছে, ওয়েবসাইটটা আমি মাথা থেকে একদম চলে গেছে। আমি ভাবছিলাম ওয়েবসাইটের প্রবলেমটা দূর করতে পারবো। আচ্ছা সামিন, তুমি আমাকে আরেকটা ক্লাস টাইম দাও। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই যে ওয়েবসাইটের যে প্রবলেমটা, এটা দূর করে আমি তোমাদেরকে দেখায় দিব ওয়েবসাইট থেকে কিভাবে ক্লাস করতে হয়। টেনশন নিও না, তোমরা আমাকে জাস্ট আরেকটা ক্লাস সময় দাও। মঙ্গলবার ইনশাল্লাহ আমি দেখাবো। স্যার সাইকেলটা একটু জলদি স্টার্ট করার ট্রাই করেন, আমার সেপ্টেম্বরে এক্সাম হবে। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা যত তাড়াতাড়ি পারা যায় সাইকেলটা শুরু করার ট্রাই করব, টেনশন নাই। আগে সাইকেল 1টা ভালো মতো শেষ করি, ওকে?
আচ্ছা, এই সবাই তাকাও। এক টুকরা সাধারণ কাচে প্রতিফলন হয়, এটা একটু মুখস্থের মতো মনে রাখবা। কাচ এটাতে প্রতিফলন হয়, সেটা হচ্ছে 4 থেকে 5%। এটা একটু মনে রাখবা। কত? 4 থেকে 5%। এটা বইয়ে দেওয়া নাই ইনফরমেশনটা, কিন্তু এটা মাঝে মাঝেই বোর্ডে আসছে। ইভেন গত বছর 2024 সালের যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় আসা একটা কোশ্চেন। সেটা কি? এক টুকরা সাধারণ কাছে প্রতিফলন হয় কত পার্সেন্ট? 4 থেকে 5%। মোহাম্মদ মোশাররফ হোসেন, আই ক্যান সি অল দ্য ভিডিওস ইন দ্য ওয়েবসাইট। হ্যাঁ, মানে ওয়েবসাইটে তো ভিডিও দেখা যায়, এটা তো প্রবলেম না, কিন্তু ওই যে অনেকে দেখতে পারে না, তো ওদেরকে আমি একটু দেখাই দিব কিভাবে 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 গেলে এটা দেখতে পারবা। তো তোমরা একটু আমাকে টাইম দিও, একটু টাইম দিও আমাকে। নেক্সট ক্লাস, টাইম বলতে 1 মাস না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখানো হবে। তো সবাই এখানে খেয়াল করে দেখো, যশোর বোর্ড 2023 একই কোশ্চেন আসছে কিন্তু। এক টুকরা সাধারণ কাচে কি পরিমাণ আলো প্রতিফলিত হয়? সবাই 4 থেকে 5%, মনে রাখবা। সেম গোজ উইথ আরেকবার সিলেট বোর্ড 2021। তোমরা কি খেয়াল করে দেখতেছো? 21-এ আসছে, 23-এ আসছে, 24-এ আসছে। আমার কাছে 25-এর কোশ্চেনটা নাই। থাকলে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম যে 25-এও হয়তোবা এটা আসছে। ওকে, সবাই দেখো, সাধারণত এক টুকরা কাছে আলো পড়লে কতটুকু প্রতিফলিত হয়? আবারও অ্যান্সার বলো, কত? 4 থেকে 5%। এটা সবাই মাথায় নিয়ে নাও। সাধারণ কাছে আলোর প্রতিফলন হয় 4 থেকে 5%। জুই অ্যান্সার দিয়েছে খ। ভেরি গুড জুই, অ্যান্সার হইছে। ফাহমিদ মাহির অ্যান্সার হইছে। শান্তিকা অ্যান্সার হইছে। ভেরি গুড। আবার দেখো আসছে, তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও, বলো। সাইকেল 2। সিলমি ক্লাস 9-এর, যে কারণে ওর হচ্ছে ওই যে চ্যাপ্টার 5 আর 6 আছে। তো আমরা আসলে 5 আর 6 এটা সাইকেল 2-তে দিছিলাম। তো সাইকেল 2টা খুব দ্রুতই শুরু হবে। সিলমি, তুমি টেনশন নিও না, তুমি একটু সবুর করো, সাইকেল 2 শুরু হবে। আগে সাইকেল 1টা ভালো মতো শেষ করে নেই, যাতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এখানে অ্যান্সার চলে আসছে, অনেকেই বলতেছে 4 থেকে 5 ভাগ। তোমরা কি দেখতেছো? এক এমসিকিউ কয়বার আসছে? 4 বার আসছে। তোমরা অনেকেই মাঝে মাঝে ভাবো কি পড়বা কি পড়বা না। তোমাদেরকে আমি আবার বলতেছি, পড়ার টেকনিক খুবই সিম্পল। আগে বই পড়বা। আমার ক্লাস না, বই। তোমাদের সিলেবাস হচ্ছে বই। আগে বই পড়বা। বইয়ে কোন কোন জিনিস পড়বা, কতটুকু গুরুত্ব দিবা, কতটুকু গুরুত্ব দিবা না, এটা আমি তোমাকে ক্লাসে পড়াবো। আর বই পড়ার পর তোমার কাজই হচ্ছে এমসিকিউ সলভ করা বোর্ডের, আর সিকিউ সলভ করা বোর্ডের। এই ছোট্ট একটা স্টাইলে পড়লে তুমি সব করতে পারবা। স্যার, আমি অন্য আইডি থেকে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম, কিন্তু একসেপ্ট করা হয়নি। আচ্ছা, চলে গেছে আবার, বুঝলাম না। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা বরিশাল বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম। তোমরা প্রবলেমটার দিকে তাকাও। প্রবলেমটা কি বলতেছে? লাল গোলাপ লাল দেখায় কারণ। লাল গোলাপ লাল দেখায় কারণ। এটা যদি তুমি তোমার ছোট ভাই বা বোন যদি অনেক পিচ্ছি হয়, ওদেরকে জিজ্ঞেস করো, এই লাল গোলাপ লাল দেখায় কেন, ও বলবে তা আল্লাহর ইচ্ছা। বাট না, লাল দেখায় কারণ আছে। কারণটা কি? আজকে তো তোমাদেরকে আমি পড়াইছি। এই পুরা ইউনিভার্সটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। কেউ ডিজাইন করছে, উপরে বসে আছে যিনি, ওনার ডিসিশন বা ডিজাইন খুবই সুন্দর। ডিজাইনটা কি? লাল গোলাপ লাল দেখায় কারণ ও 7টা বর্ণের মধ্যে 6টা বর্ণ কি করে? শোষণ করে। 6টা বর্ণ শোষণ করতেছে আর একটা প্রতিফলন করতেছে। এবং তুমি কোনো একটা বস্তুকে ওই রংটাই দেখবা যেটা ও বিকিরণ করে বা তোমার চোখে ছুঁড়ে মারে।
আমি ছোটবেলায় ভাবতাম লাল গোলাপ লাল দেখায় কারণ ও লাল শোষণ করে। আসলে এটা ভুল, উল্টা। লাল লাল শোষণ করে না, লালটা বিকিরণ করে, বাকি সবগুলো শোষণ করে। তাহলে তোমরাই বলো, এখানে 1 নাম্বারটা তো ঠিক আছে, লাল রং ছাড়া সব শোষণ করে, 2ও তো ঠিক আছে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যারা লাস্ট ক্লাস করো নাই তাদের জন্য এটা একটু বুঝতে কষ্ট হবে। গত ক্লাসে আমি পড়াইছিলাম সূর্যের 7টা আলো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এর ভিতরে কিছু তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছিলাম। সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর মধ্যে, হ্যাঁ ঠিক আছে জুই, একদম ঠিক আছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল। তার মানে আমাদের অ্যান্সার 1 2 3 মানে ঘ। সিয়াম ঘ বলেছে, রাকা ঘ বলছে, নাজমুল ইসলাম ঘ বলছে। ভেরি গুড এভরিওয়ান। তোমরা একটু কষ্ট করে লাস্ট ক্লাসটা দেখে নিও। লাস্ট ক্লাসটা কিন্তু ফেসবুকেই আছে। ফেসবুক 30 দিন পর পর ক্লাস রিমুভ করে দেয়, আর বাকি ক্লাসগুলা তোমরা ওয়েবসাইটে পাবা। মঙ্গলবার আমি দেখাই দিব কিভাবে ওয়েবসাইটে লগ ইন করতে হয়, অ্যাক্সেস নিতে হয়, টেনশন নাই। খেয়াল করে দেখো, নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে। এটা দিনাজপুর বোর্ড 2021-এ আসা একটা কোশ্চেন। তোমাদেরকে আমি জানাই দুঃখের সাথে এই কোশ্চেনটা আউট অফ সিলেবাস। মাঝে মাঝে বোর্ড 25টা এমসিকিউ এর মধ্যে একটা এমসিকিউ, সব সময় একটা এমসিকিউ আউট অফ সিলেবাস দেয়। এখন তোমরা জানো মনে হয় তোমাদের সিলেবাসটা কিন্তু একদম কি দেওয়া কম্প্যাক্ট, সেটা হচ্ছে তোমাদের বই। বোর্ড থেকে তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে এই বইটাই তোমাদের সিলেবাস। এখন বইয়ের বাইরে কি আসবে এটা আসলে কেউ জানে না। ইভেন যে টিচার এই কোশ্চেনটা করছে উনি কি পরের বছরও কোশ্চেন করছে তা কিন্তু না। উনি কিন্তু পরের বছর কোশ্চেন করে নাই, অন্য টিচার করছে। তার পরের বছর কি উনি করছে না, কোশ্চেন সারা বাংলাদেশের সব টিচাররা মিলে সাফল করে করে করা হয়। তাই কে যে কখন কোন জায়গা থেকে কোশ্চেন দিবে এগুলা আসলে বলা যায় না। তাই তোমাদের প্রতি আমার একটা সাজেশন হচ্ছে, কখনো যদি আউট অফ সিলেবাস কোশ্চেন আসে তুমি কষ্ট নিও না, এটা ছেড়ে দাও। 25-এ 24 তো পাবা। আউট অফ সিলেবাস টপিকগুলাতে জোর না দিয়ে সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলাতে জোর দিলে তোমার 25-এ 24 আসতেছে, এক না আসলেও সমস্যা নাই। কিন্তু আউট অফ সিলেবাস টপিকগুলো পড়তে 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 তুমি যদি সিলেবাসটাই শেষ করতে না পারো তখন দেখবা তুমি 25-এ 24 পাও নাই, এক পায়ে বসে আছো। এটা একটু মনে রাখবা, এটা ট্রাই করতে হবে। নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে। ফাহিমা সিলমি বলতেছে সবুজ। সিলমি এটা তো অপশনেই নাই সবুজ। বলো বলো, চিন্তা করো, নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে। এই কোশ্চেনটা সলভ করার জন্য কমন সেন্স খাটাবো আমরা। কমন সেন্সটা কি? নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কখনো নীল দেখায় না, এটা মনে রাখবা। নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল নীল দেখায় না। আবার নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কখনো হলুদও দেখায় না, এটা মনে রাখবা। যে কোনো কাচের মধ্য দিয়ে যে কোনো যে কোনো বস্তুকে তুমি যদি দেখতে চাও কাচের কালারও দেখতে পারবা না, বস্তুর কালারও দেখতে পারবা না। তার মানে আমি আবারও জিনিসটা তোমাদেরকে একটু বলি, নীল কাচের মধ্য দিয়ে নীল দেখা যাবে না, হলুদও দেখা যাবে না। আমাদের অপশন আছে 2টা, একটা হচ্ছে সাদা আর কালো। এই মনে রাখবা, সাদাও দেখা যাবে না, কেননা সাদা দেখার জন্য 7টা কালার লাগে। আরেকবার, কয়টা কালার লাগে বলো তো? 7টা। সাদা দেখা যাবে না। অ্যান্সার একটাই, সেটা হচ্ছে কালো। নীল আর হলুদ মিলে এখানে কালো তৈরি করবে। এটা আসলে সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে। কি করবা, এটা 1-2টা থাকে এরকম, এগুলা সবসময় থাকে না, মাঝে মাঝে খুবই রেয়ার কেস। যেমন এবছর 25-এ যে কোশ্চেন হয়েছে সবগুলো সিলেবাসের ভিতর থেকে আসছে, 24-এর কোশ্চেনও সিলেবাসের ভিতর থেকে। জাস্ট এরকম এই যে দিনাজপুর বোর্ড 2021 একবার বা 2বার এরকম কাহিনীগুলা হয় আর কি। যাই হোক, যদি তোমরা এতটুকু বুঝতে পারো, চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী টপিক। টপিকটার নাম হচ্ছে প্রতিফলন বা রিফ্লেকশন।
তোমরা জানো এটা হচ্ছে কাঁচ, কাচের মধ্যে আলো গিয়ে আবার ফেরত আসা, এই ঘটনাটাকে কি বলা হয় বলতো? প্রতিফলন। আলো ফেরত আসার ঘটনা। যদি পরীক্ষায় কোশ্চেন আসে আলোর প্রতিফলন কি, তোমরা বলবা কোনো একটা মাধ্যমে আলো ধাক্কা খেয়ে পুনরায় আগের মাধ্যমে ফেরত আসার যে ঘটনা, এটাকে বলে আলোর প্রতিফলন। জুই, আমি আগেই বলছি, ভেরি গুড জুই। স্যার পড়া মনে থাকে না, আবার ড্রিম ও মেডিকেল, এখন কি করব স্যার? রাকার কোশ্চেন, রাকার কোশ্চেন হচ্ছে পড়া মনে থাকে না। রাকা, তুমি এখন আইদার 9-এ বা 10-এ পড়ো। 9-এ যদি পড়ো ধরলাম, তাহলে তোমার হাতে 10 আছে, কলেজের ফার্স্ট ইয়ার আছে, কলেজের সেকেন্ড ইয়ার আছে, তোমাদের বয়স এখনো ছোট, তোমরা এখন পড়া মনে রাখাটা অনেক ডিফিকাল্ট। তোমাদের কেন? এই যে দেখো, গত ক্লাসে বৃহস্পতিবার আমি তোমাদেরকে বলছি আমি রোববার দিন ওয়েবসাইটের টিউটোরিয়ালটা দেখাই দিব যে কিভাবে ওয়েবসাইটে ঢুকে ক্লাসগুলো করা যায়। আমি নিজেই ভুলে গেছি। ভুলে যাওয়াটা অ্যাবনর্মাল কিছু না, ভুলে যাওয়াটা নর্মাল, কিন্তু এটার জন্য বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, কষ্ট করতে হবে। ডাক্তারি পড়াটা বা মেডিকেল প্রফেশনে যাওয়াটা এটা কিন্তু খুব পবিত্র একটা ব্যাপার, তাই তোমাকে কষ্ট করতে হবে। এই যে জুই লিখছে, একই জিনিস বারবার পড়ো, হয়ে যাবে ইনশাল্লাহ। কথা সত্যি, বারবার পড়লে তুমি ভুলবা না। তোমার কি মনে হয় এই জিনিসগুলা আমি প্রথমবার যখন পড়ছিলাম আমার কি এগুলা মনে থাকতো? না, আমি ওইগুলা বারবার পড়তে পড়তে আমার মনে আসছে, বারবার পড়তে পড়তে এই জিনিসগুলা মনে থাকে। ওকে, চলো। আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে, আমি একটু লিখে রাখি। এরা হচ্ছে প্রতিফলনের সূত্র। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। আমি একবার তোমাদেরকে বলি, আপতন রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম, প্রতিফলিত রশ্মিটি সেই সমতলেই থাকবে। আমি একটু সামারি করে দেই, তোমরা মাথায় একটা ওয়ার্ড নিয়ে নাও, ওয়ার্ডটা হচ্ছে সমতল। আর একটা ওয়ার্ড মনে নাও, প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। ওকে, কিছুই বুঝো নাই আমি জানি, এই ছবিটার দিকে তাকাও, তাইলেই বুঝতে পারবা। তোমরা খেয়াল করে দেখো, এখানে এভাবে আর এভাবে লম্বালম্বি দুইটা তল আছে, প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যম। তোমরা খেয়াল করে দেখো, এদিক থেকে আলো এসে এদিকে চলে যাচ্ছে। তোমরা কি কিছুটা বুঝতে পারতেছো? এটা বইয়ের ছবি, বই থেকেই আমি নিছি, বই এই ছবিটা দেওয়া আছে। তোমরা বই খুললে, বই খুলতে হবে কিন্তু, খালি ক্লাস করলে হবে না, বই পড়তে হবে। তাকায় দেখো, আপতিত আলো, প্রতিফলিত আলো, এরা একই তলে থাকে। এটাকে বলা হয় প্রথম সূত্র। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে আলোর প্রতিফলনের প্রথম সূত্র কি, তোমরা বলবা আপতিত আলো এবং প্রতিফলিত আলো একই সমতলে থাকবে। একই সমতল মানে একটা সারফেসের উপর থাকবে, এটাই হচ্ছে কথা। আর তোমরা তাকায় দেখো, এখানে থিটা আই, এটাকে আমরা বলতেছি আপতিত আলো।
আপতিত আলো এই কথাটাকে ইংলিশে বলা হয় ইনসিডেন্ট লাইট। আপতিত আলো এই কথাটাকে বলা হয় ইনসিডেন্ট লাইট। তাই এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। আর প্রতিফলিত আলো রিফ্লেক্টেড লাইট। আপতিত আলো ইনসিডেন্ট লাইট, তাই আপতন কোণকে প্রকাশ করা হয় থিটা আই দিয়ে। মনে রাখবা প্রতিফলিত আলো রিফ্লেক্টেড লাইট এটাকে প্রকাশ করা হয় থিটা আর দিয়ে। আর এরা সমান হবে, সবাই একটু মনে রাখবা। তাহলে এই দুইটা হচ্ছে সূত্র। লাভিয়া স্যার আজকে অনেকদিন পরে এক্সাম শেষ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাই তো দেখতেছি আজকে লাইভে প্রায় 11 জনের মতো আছে। এখন মাঝখানে এমন হয়েছে যে আমি আর নাজমুল, নাজমুল কোথায়? নাজমুল আসো? নাজমুল আমার বন্ধু কেন বলি, কেননা মাঝখানে কোনো কোনো লাইভে আমি আর নাজমুল শুধু থাকতাম, তোমরা কেউ ছিলা না। যাই হোক, হ্যাঁ তোমাদের এক্সাম শেষ হয়েছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। হ্যাঁ ও ও বলতেছে ওর এক্সাম জুনের 29 তারিখ শেষ হয়েছে, তাই তুমি ছিল না কেন এই কয়দিন? আচ্ছা ঠিক আছে, ওকে তাকাও সবাই মনোযোগ দাও। আমি তোমাদেরকে আবারও একটু মনে করায় দেই, আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে। সূত্রগুলা কি কি একটু মনে রাখবা। আপতিত রশ্মি লম্ব সমতল এবং প্রতিফলিত রশ্মি এক সমতলে থাকবে। আর আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হবে বলতো? সমান হবে। এগুলা বিভিন্ন আলো ফেলে ফেলে সায়েন্টিস্টরা বের করছে যে থিটা আই আর থিটা আর কি হবে বলতো? সমান হবে। ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে, ইনশাআল্লাহ আমি কোনো একটা ক্লাসে দেখাবো তোমাদেরকে। সবাই একটু তাকাও, এদিকে একটু খেয়াল করে দেখো। এদিকে একটু খেয়াল করে দেখো। মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের সমতল, সরি প্রতিফলন। তোমরা এটা দেখো, এই সারফেসটা কিন্তু মসৃণ, তাই আলো যেভাবে পড়ছে সেভাবে চলে গেছে। হ্যাঁ এই যে ও আছে, হ্যাঁ আমি এটাই বলতেছিলাম নাজমুল ইসলাম, তুমি আমি মাঝখানে লাইভ নিছিলাম, আমি খেয়াল করে দেখছিলাম যে এক নাজমুল শুধু ক্লাস করছে। ঠিক আছে, ভেরি গুড, ক্লাস করতে হবে, রেগুলার লাইভে ক্লাস করবা। সালে এখন একটু টাইম দেন প্লিজ। ও সরি 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 সরি, আরে পিডিএফ তো দিয়ে দিব, তুমি ক্লাস শেষেই দেখবা পিডিএফ আপলোড দিয়ে দেওয়া হয়েছে। যদি তুলতে না পারো টেনশন নেওয়ার কিছু নাই। তোমরা খেয়াল করে দেখো, মসৃণ আর এটা হচ্ছে অমসৃণ। এই বলো তো সবাই, মসৃণ মানে কি? স্মুথ। এই সারফেসটার দিকে তাকাও, কোনো খাঁজ আছে, তাই আলো পড়ে বের হয়ে যাচ্ছে। তাই এরকম একটা কেসে থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর, এটা মনে রাখবা। কিন্তু এদিকে তাকায় দেখো, তোমরা কি এদিকে খেয়াল করে দেখছো খাঁজ কাটা না? এরকম অমসৃণ বা রাফ, মসৃণ মানে স্মুথ, অমসৃণ মানে রাফ সারফেসের মধ্যে যখন আলো এসে পড়ে, দেখো তো কত সমান্তরালে আলোগুলা গেছে, তারপর একটা গেছে এদিকে, একটা ওদিকে, একটা এদিকে, একটা ওদিকে। তার মানে এখানে কিন্তু থিটা আই নট ইকুয়াল টু থিটা আর। তাহলে তোমরাই বলো তো প্রতিফলনের সূত্র এটা কাজ করে
শুধুমাত্র কার বেলায়? মসৃণ সারফেসের বেলায়। অমসৃণ সারফেসে কিন্তু আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হবে না? সমান হবে না। এটা অলওয়েজ মনে রাখবা। যদি এতটুকু মনে রাখতে পারো, তোলা লাগবে না জুই, তোলা লাগবে না, এটা আমি আপলোড দিয়ে দিব। আপলোড দেওয়ার পর তখন তুমি সুন্দর করে নোট করে নিও। আপাতত তুমি ক্লাস করতে থাকো, আর কোনো ম্যাথ দিলে ওটা করে নিও। খেয়াল করে দেখো, এটা বইয়েরই একটা ছবি, বই থেকেই নেওয়া হয়েছে। এটা একজন মানুষ, এপাশে একটা ফুলের গাছ, সে এইভাবে করে আলোটাকে দেখতেছে। তোমরা খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করে দেখো, ধরো এই লোকটার জায়গায় আমি দাঁড়ায় আছি, এমনি আমি এইভাবে তাকায়ে, সোজা এইভাবে তাকায়ে গাছটা দেখতে পারবো কিনা? পারবো। কিন্তু আবার এখানে থাকা যে আয়না বা মিরর, তোমরা তাকায় দেখো, এটা কিন্তু একটা মিরর। মিরর মানে কি? আয়না। এই আয়নায় যদি তাকাই, আলোটা এইভাবে এসে এইভাবে যাচ্ছে, আমরা আয়নায় তাকাইলেও দেখতে পারবো। তোমরা একটা কাজ করবা, একটা আয়না নিয়ে এভাবে রাখবা, এদিকে তাকাইলে দেখবা ওই পাশ দেখা যায়। তার মানে ওই পাশের আলোটা আয়নায় বাড়ি খেয়ে তোমার চোখে আসতেছে। তাহলে বুঝাই যাচ্ছে আপতন কোণ বেশি হলে প্রতিফলন কোণও বেশি হয়। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তার মানে একটা যদি বেশি হয় আরেকটা বেশি হবে, একটা যদি কম হয় আরেকটা কম হবে। বুঝা কি গেছে? আই হোপ বুঝতে পারছো। তো চলো দেখি আমরা আয়না বা দর্পণে চলে যাই। খেয়াল করে দেখো কি লেখা? আয়না বা দর্পণ। বাংলায় অনেকে আয়না বলে বা দর্পণ বলে। আয়না কথাটা আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করি, দর্পণ কথাটা আমরা ইউজ করি ভারী ভাষায়। তোমরা এক্সাম হলে যখন লিখবা, দর্পণ লিখবা, আয়না লিখবা না কিন্তু। যত ধরো কি বলা যায়, অনেক গম্ভীর ভাষায় লিখবা, দেখবা যে তত নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা আমাদের ডে টু ডে লাইফে যে ভাষা ইউজ করি, এটা অনেক আন্তরিক একটা ভাষা, কিন্তু পরীক্ষার হলে স্যারকে ভয় পাওয়াই দিতে হবে, তাই তুমি ভারী ভাষা ইউজ করবা। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা কোন ওয়ার্ডটা ইউজ করবা বলো তো? দর্পণ। ইংলিশে কিন্তু একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে মিরর। শুনো, এই হচ্ছে আমাদের মিরর। মিররের এক পাশে হচ্ছে বস্তু, এই যে আরেকবার, এক পাশে কি? বস্তু। অপর পাশে আমরা যেটা দেখি এইটাকে বলে বিম্ব। যারা বুঝো নাই তাদেরকে বলি বস্তু, আরেকটা হচ্ছে বিম্ব। বস্তুকে ইংলিশে বলা হয় অবজেক্ট, আর বিম্বকে বলা হয় ইমেজ। জিনিসটা একটু ডিটেলসে যদি বুঝতে চাও, আমি পরের স্লাইডে যাচ্ছি, তোমরা তাকায় দেখো এখানে কি লেখা? প্রতিবিম্ব। সবাই একবার খেয়াল করো, এই হচ্ছে আমাদের দর্পণ। মনে রাখবা, দর্পণের এক পাশে থাকে বস্তু, দর্পণের এক পাশে থাকে বস্তু, আর দর্পণের ঠিক অপোজিট সাইডে থাকে বিম্ব। তো তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, এক্স কোথায়? এই যে এখানে। এক্স প্রাইম কোথায়? এই যে এখানে। এক্স এটা হচ্ছে আমাদের বস্তু, এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের বিম্ব। ইংলিশটা আমি আবার লিখে দিচ্ছি, বস্তু মানে হচ্ছে অবজেক্ট, বিম্ব মানে হচ্ছে ইমেজ। তোমরা ইমেজ ওয়ার্ডটা তো অনেকবার শুনছো, দেখি তো কে বলতে পারে ইমেজ ওয়ার্ডটা আমরা সবচেয়ে বেশি কোথায় শুনছি?
আপতন কোণ কি যেটা ফার্স্টে আসে? হ্যাঁ, যেটা পড়তেছে সেটা আপতন কোণ, আর ধাক্কা খেয়ে যেটা ফেরত যাচ্ছে সেটা প্রতিফলন কোণ। পড়তেছে, পড়ে যাওয়া আপতন কোণ, ধাক্কা খেয়ে ফেরত যাওয়া এটা প্রতিফলন কোণ। অলওয়েজ মনে রাখবা। তাহলে এই আমাকে একটা কথা বলো, ইমেজ ওয়ার্ডটা আমরা সবচেয়ে বেশি কোথায় শিখছি? বলো কোথায় শিখছি? ইমেজ ওয়ার্ডটা আমরা সবচেয়ে বেশি দেখছি মোবাইল ফোনে। তোমরা মোবাইল ফোনে ক্যামেরায় একটা জিনিস তুলে যেটা দেখো বা যেটা স্টোর করে রাখো বা যেটা আপলোড দাও, এটাকে বলা হয় ইমেজ। মনে রাখবা, ইমেজে তুমি যাকে দেখো সে কি রিয়েল? সে তো রিয়েল না, সে জাস্ট একটা কপি। ইমেজ মানে হচ্ছে একটা কপি, আর রিয়েলে যে ছিল সে হচ্ছে আমাদের অবজেক্ট। আইসিটিতে শুনছি স্যার, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ইংলিশে ইংলিশে এটা কি বুঝতেছো না? এটা অবজেক্ট, বস্তু মানে অবজেক্ট, আর বিম্ব মানে হচ্ছে ইমেজ। হ্যাঁ, পিকচার, একজন বলতেছে পিকচার। না, পিকচার ওয়ার্ডটা আসলে আমরা এখানে ইউজ করি না। পিকচার মানে হাতে যেটা আঁকি ওইটাও তো পিকচার, তাই না? মানে অনেকে ছবি আঁকে না, ওইটাও তো পিকচার। কিন্তু ক্যামেরা দিয়ে যেটা ছবি তোলা হয়, বা ধরো আমি তোমাদের দিকে একবার তাকায় চোখ অফ করার পর আমি আমার ব্রেন দিয়ে মনে করার চেষ্টা করতেছি আমি লাস্টে কি দেখছিলাম, আমার ব্রেইনে যেটা আছে সেটা হচ্ছে ইমেজ। কোন একটা বস্তুকে দেখে কোথাও ধারণ করা, এটাকে বলা হয় ইমেজ বা বিম্ব। আই হোপ তোমরা বুঝতে পারছো। যদি নাও বুঝো কোনো সমস্যা নাই, যেটা আসলেই আছে সেটা বস্তু, আর যেটা আমরা দেখি মোবাইল ফোনের মধ্যে, আর যেটা ওই পাশে আমরা দেখি আয়নার ওই পাশে, এটাকে বলা হয় ইমেজ। হ্যাঁ, ইমেজ কথাটা এখন এত জনপ্রিয় তাই আমি তোমাদেরকে ইমেজ বলতেছি আর কি। ঠিক আছে, চলো আমরা এখন একটা এমসিকিউ সলভ করব। এই এমসিকিউটা যশোর বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম। প্রবলেমটার দিকে তাকাও তো। একটি সমতল দর্পণের প্রতিবিম্ব, প্রতিবিম্ব মানে কি? ইমেজ, বাস্তব, সোজা, সমান দৈর্ঘ্যের। এই তোমাদেরকে বলে ফেলি, একটা সমতল দর্পণের যে প্রতিবিম্ব এটা সোজা, অবশ্যই সোজা। কেন বলো তো? আমি যখন আয়নায় নিজেকে দেখি আমি কি উল্টা দেখি নাকি সোজা দেখি? সোজাই তো দেখি। হ্যাঁ, তোমরা মনে হয় জানো আয়নাতে ডান আর বাম কিন্তু উল্টায় যায়। আমি যখন আয়নায় ডান হাত তুলি, আয়নার লোকটা কিন্তু বাম হাত তুলে। আমি যখন বাম হাত তুলি আয়নার লোকটা ডান তুলে। তার মানে, বা লেখা টেখা যখন আমরা আয়নায় নেই, সাইড চেঞ্জ হয়ে যায় না, মিরর ইমেজ হয়ে যায় না? তো মনে রাখবা, আয়না ডান আর বামকে উল্টায় দেয়, কিন্তু সোজা জিনিসকে তো আর সে উল্টায় দেয় না, তাই না? তাই সমতল দর্পণের প্রতিবিম্ব সোজা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর সমান দৈর্ঘ্যের, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ জুই তুমি পারছো, ভেরি গুড। সমতল দর্পণের প্রতিবিম্ব কিন্তু বাস্তব না। মনে রাখবা, সমতল দর্পণের প্রতিবিম্ব অবাস্তব, আনরিয়েল। এটার রিজন কি? না, সিলমে ডি না, আমাদের অ্যান্সার হচ্ছে সি। এটা রিজন হচ্ছে, তুমি যদি ঘ বা ডি কে অ্যান্সার দিতে চাও তাহলে তোমাকে এক যেটা এটাকেও মানতে হবে। কিন্তু তোমাদেরকে বলি, সমতল দর্পণ বাস্তব বিম্ব দেয় না। বাস্তব মানে কি তোমরা আমাকে বলো? আমি একটা আয়নার ওই পাশে যাকে দেখি ও কি বাস্তবে আছে? বাস্তবে তো নাই। তাই মনে রাখবা, একটা আয়নার ওই পাশে যাকে আমরা দেখি সে বাস্তব না, সে হচ্ছে অবাস্তব। আরেকবার, একটা আয়নার ওই পাশে আমরা যাকে দেখি সে হচ্ছে অবাস্তব। তাই এটা একটু মাথায় নিয়ে নাও, এটা অন্য কোনো পরীক্ষায় আসলে আসতেও পারে। সমতল দর্পণের প্রতিবিম্ব এটা কাল্পনিক বা অবাস্তব। এটা একটু মাথায় নিয়ে নাও। তাই আমাদের এক অপশনটা হবে না, আমাদের শুধু 2 আর 3 হচ্ছে অ্যান্সার। জুই লিখছে গ হতে পারে, হ্যাঁ হবে। নাজমুল ইসলাম সি লিখছে, ভেরি গুড নাজমুল ইসলাম। চলো, চট্টগ্রাম বোর্ড 2021-এ আসা একটা প্রবলেম, আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। তোমরা একটু আমাকে বলো তো, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি?
চিন্তা করে বলো। তোমরা এটি একটু ট্রাই করে দেখো তো। সরি, একটু পাশের রুমে গেছিলাম। আচ্ছা, তোমরা আমাকে বলো, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য এটা কি? একটু আগে তোমাদেরকে পড়াইছি, বাস্তব তো না, অবাস্তব আর সোজা, তার মানে এটা ঠিক আছে। অবাস্তব, সমান দৈর্ঘ্যের, হ্যাঁ এটাও ঠিক আছে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তার অর্ধেক। তোমাদেরকে বলি এটা হবে না। এটার রিজন হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, তুমি আয়না থেকে ঠিক যতটুকু সামনে থাকবা, বিম্ব কিন্তু আয়নার ঠিক ততটাই পিছে। এটা তোমরা এখনই চেক করতে পারো, তোমাদের বাসায় আয়না আছে না, আলমারিতে বা ওই যে বেসিনের সামনে আয়না তো আছে, বা ছোট ছোট আয়নাও তো আছে, বা ইভেন মোবাইলে সেলফি ক্যামেরাও তো আছে। তোমরা আমাকে বলো, আমি আয়না থেকে ঠিক যতটুকু সামনে দাঁড়াই, মনে হয় না যে ওই পাশে যে বিম্বটা সেও আয়না থেকে ততটুকুই পিছে? এটা এটা কিন্তু হয়। তাই এখানে যেটা বলতেছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তার অর্ধেক। না, এটা ভুল। অর্ধেক না, এটা সমান হবে। দর্পণ থেকে বস্তু যতটা দূরে, বিম্ব ঠিক ততটা দূরে, এটা অলওয়েজ হবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 1 আর 2। এ এ এ এ এ ফাইজা লিখছে এ, সামিন সামি এ, লাভিয়া এ, নাজমুল ইসলাম, সিলমি, ভেরি গুড, ভেরি গুড এভরিওয়ান। আর যারা এ লিখছো আমি আসলে দেখতে পাচ্ছি না, ওই যে এত দ্রুত অনেকে এ লিখছে, বাকিদেরটা উপরে চলে গেছে। ওকে, হ্যাঁ লাভিয়া মনে হয় চেক করছে মাত্র। লিখতেছে জি স্যার হয়। হ্যাঁ ঠিকই আছে, আয়নার ঠিক যতটা সামনে তুমি দাঁড়াবা, বিম্বটা মনে হবে ঠিক ততটা পিছে দাঁড়ায় আছে। তাই তো আমরা ইজিলি দাঁত ব্রাশ করতে পারি, তাই না? এক্স্যাক্টলি, তুমি খেয়াল করে দেখো, তুমি পিছে থেকে দাঁত ব্রাশ করতেছো, তখন দেখো না, তখন একটু সামনে আগায় দাঁত ব্রাশ করো না? এই তো, তুমি যত আগাবা বিম্ব তত আগাবে, তুমি এভাবে পিছাবা বিম্ব পিছাবে, তুমি আগাবা বিম্ব আগাবে। জুই আগে বলছে, আরে জুই তুমি অবশ্যই পারছো, ভেরি গুড। তোমরা সবাই অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট, আমার যে কয়টা স্টুডেন্ট তোমরা আছো, তোমরা সবাই ভেরি ভেরি গুড, তোমাদের নিয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এই চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমটাতে। রাজশাহী বোর্ড 2021-এ আসা প্রবলেম। খেয়াল করে দেখো, সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব, এখানে একটা র এক্সট্রা চলে আসছে, সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তোমরাই বলো, বাস্তব ও উল্টো, উল্টো তো হবে না, বাস্তব ও সোজা, বাস্তব তো হবে না, ও সরি এখানেও তো বাস্তব হবে না, অবাস্তব হবে সোজা হবে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, অবাস্তব হবে, উল্টো তো আর হবে না। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গ বা সি, রিপন দে। আরে অস্থির, তুমি কে, তুমি একদম আউট অফ নোওয়্যার চলে এসে অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড। তুমি এরকম রেগুলার অ্যান্সার দিবা, ভেরি গুড, মাঝে মাঝে অ্যান্সার দিবা, ভেরি গুড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সি। হ্যাঁ এই তো, সামিন সামি, জুই, পিয়াল, ওর নাম হচ্ছে পিয়াল, রিপন দে ওর নাম হচ্ছে পিয়াল। হ্যাঁ পিয়াল রেগুলার অ্যান্সার দিবা। লাভিয়া অ্যান্সার দিয়ে দিছে, নাজমুল ইসলাম অ্যান্সার দিয়ে দিছে। হ্যাঁ ভেরি গুড। আমি আবারও বলতেছি, সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মনে রাখবা, সমতল দর্পণে গঠিত হয় অবাস্তব আর সোজা। ওই পাশে যে বিম্বটা আছে সে রিয়েলে কিন্তু নাই, রিয়েলে তো আমি দাঁড়ায় আছি এখানে, আয়নার পিছে যে দাঁড়ায় আছে সে কাল্পনিক।
আমার মাথায় এটা হচ্ছে, এটা অবাস্তব। আর কয়দিন পরে যখন তোমাদেরকে আমি উত্তল দর্পণ অবতল দর্পণ পড়াবো, তখন রেখা দিয়েও বুঝাবো যে বিম্বটা আসলে কিভাবে গঠিত হয়, বাস্তব বিম্ব কিভাবে গঠিত হয়, অবাস্তব বিম্ব গঠিত হয়। আপাতত তোমরা জাস্ট এই ছোট্ট কনসেপ্টটা মাথায় রাখো যে আয়নার ওই পাশে যে বিম্বটা গঠিত হচ্ছে সেটা অবাস্তব। মাহির অ্যান্সার দিয়ে দিছে, সিলমি অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়ে দিছ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটা টপিক। তোমরা তাকায় দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা খুব সুন্দর একটা কোশ্চেন, এটা আমি তোমাদের বই থেকে নিছি। তোমরা তোমাদের বইটা যদি একটু ঘাটো, তোমরা দেখবা তোমাদের বইয়ে এই প্রবলেমটা দেওয়া আছে। পড়ো, প্রবলেমটা কি বলছে। দুটি আয়না পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। প্রথম আয়নায় 60 ডিগ্রিতে আলো ফেলা হলে আলোক রশ্মি কোন দিকে যাবে? এই কনসেপ্টটা এইটা ক্লিয়ার করা আছে। ওয়াও, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দুটি আয়না পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। প্রথম আয়নায় 60 ডিগ্রিতে আলো ফেলা হলে আলোক রশ্মি কোন দিকে যাবে? এটা বইয়ে থাকা একটা প্রবলেম। তোমরা আমাকে একটু বলো, এই যে দেখো আলোটা যেটা পড়তেছে, এটা কত ডিগ্রিতে পড়তেছে বলো তো? 60 ডিগ্রি। তারপরে আলোটা এদিক দিয়ে চলে গেছে বি বিন্দুতে। কোশ্চেনটা হচ্ছে আলোক রশ্মি কোন দিকে যাবে? আলোক রশ্মি কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তা আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি, তোমরা একটু আগে আমার কাছ থেকে কি শিখছো? আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হবে? সমান হবে। তাহলে তোমরাই আমাকে বলো, এটা যদি, এই যে দেখো এটা 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 যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে থাকা প্রতিফলন কোণটাও কত হবে? 60 ডিগ্রি। বুঝছি নাকি বুঝি নাই? বুঝতে পারছি, না বুঝলে আমাকে বইলো। আলোটা এইভাবে এসে পড়ছে, এইভাবে চলে গেছে। এটা যদি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, সে প্রতিফলিত হবে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। এখন আমি তোমাদের কাছে একটা কোশ্চেনের অ্যান্সার জানতে চাই। তোমরা দেখি তো আমাকে কে বলতে পারো এই কোণটা কত? জুই, বুঝিনি। জুই, আপতন কোণ যত ডিগ্রি কোণে আসবে প্রতিফলন কোণ তত ডিগ্রি কোণে বের হয়ে যাবে। থিটা আই থিটা আর সমান হবে। তাহলে আমাকে বলো তো, এই যে আলোটা আসলো, এখানে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এটা 60 ডিগ্রি। তাহলে এই যেটা যাবে এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে না? আচ্ছা, সিলমিও বলতেছে বুঝে নাই। তোমরা সিম্পলি আমাকে বলো, এই যে আলোটা আসতেছে এটা আপতিত আলো, এই যে আলোটা যাচ্ছে এটা প্রতিফলিত আলো। তাহলে তোমরা আমাকে বলো, আপতিত আলোটা যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা তো দেওয়া আছে প্রশ্নে 60 ডিগ্রি, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা দেওয়া নাই, এটাও 60 ডিগ্রি। কেন বলো তো? আপতিত আলো প্রতিফলিত আলো একই কোণ করে। তাহলে এই কোণটা জুই বলছে 30 ডিগ্রি। জুই একদম পারফেক্ট। বলতো ব্যাখ্যা কি? কেউ একজন বলতে পারবা ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হচ্ছে এটা 90 ডিগ্রি। এই সবাই, লম্বটা কি? 90 ডিগ্রি। তো লম্বকে দেখো তুমি দুইটা কোণে ভাগ করছো, একটা যদি 60 হয় আরেকটা কত? 30। মুস্তাকিম শিহাব 30 ডিগ্রি, ভেরি গুড। জুই পারছে, নাজমুল ইসলাম পারছে, ভেরি গুড। এই ভিতরের এই ছোট্ট কোণটা, এটা 30 ডিগ্রি। এখন আমি তোমাদের কাছে আরেকটা কোশ্চেন জানতে চাই। এটা 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 1 2 3 তিন কোণ দিয়ে কি তৈরি হয়? ত্রিভুজ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি বলো কত ডিগ্রি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি?
বি বিন্দুতে আপতিত হবে, ঠিক বিপরীত দিকে প্রতিফলিত হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো, ভেরি গুড। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? হ্যাঁ, এই তো অ্যান্সার চলে আসছে। রিপন দে, নামটা তুমি কি বলছিলে আমি ভুলে গেছি। 180 ডিগ্রি কি জানি বললা, বিপ্লব না কি জানো, সরি সরি, আমি খুবই ভুলে গেছি। স্যার, যেহেতু একটা সরল কোণ 180 ডিগ্রি হয়, 60 আর 60 120 পাই। ও আবার কি লিখছে? এই জুই, তুমি কি লিখলা এটা তো আমি বুঝতেছি না। মুয়াজ 180 ডিগ্রি, ভেরি গুড। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। লাভিয়া 180 ডিগ্রি, ভেরি গুড। এখন তোমরা একটু থামো থামো, আর লেখা লাগবে না। আমি এখন জানতে চাচ্ছি, এটা 30 ডিগ্রি, আবার এখানে দাবি করা হচ্ছে এটা নাকি 60 ডিগ্রি। তাহলে কেউ আমাকে বলতে পারবা এখানের কোণটা কত? এখানে একটা ছোট্ট কোণ আছে, কিন্তু আমি অন্য কালার দিয়ে করি। কেউ বলতে পারবা এই কোণটা কত ডিগ্রি? 90। সামিন সামি, নাইস, ভেরি গুড। 90 ডিগ্রি, ভেরি গুড। 90 ডিগ্রি, একদম পারফেক্ট আনসার। বাকিরা ট্রাই করে দেখো তো 90 কিনা। 90 ডিগ্রি, একদম ভেরি গুড। 90 ডিগ্রি, হ্যাঁ 90। মুস্তাকিম শিহাব, ভেরি গুড, 90 ডিগ্রি। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, আলো একদম 90-তে যদি হিট করে ফেরত আসবে কত কোণে? আবার 90 কোণে। তাহলে তোমরা আমাকে বলো তো, আলোক রশ্মি কোন দিকে যাবে? যেভাবে ধাক্কা দিছে সেভাবে ফেরত আসবে। যেভাবে বিবিন্দুতে যায় সেভাবেই ফেরত আসবে। বুঝছো কনসেপ্টটা? একটু কঠিন, বেশি কঠিন না, একটু কঠিন। মানে ওই যে কোণের কিছু হিসাব নিকাশ করতে হয় তো, তাই একটু কঠিন মনে হয়। বাট কোণের হিসাব নিকাশ যদি তুমি খুব দক্ষভাবে করতে পারো, তাহলে দেখবা এটা অনেক সহজ। কোনো কিছু করাটা তো অনেক কঠিনই, করার পর না সহজ লাগবে। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে আলোটা এভাবে গিয়ে এভাবে গেছে, আবার এভাবে করে ফেরত চলে আসবে। যেভাবে গেছে সেভাবেই ফেরত চলে আসবে। এমন ভাবে দুইটাকে রাখা হয়েছে, এই কাহিনীটা হবে। আই হোপ সবাই বুঝতে পারছো। আর কোনো প্রবলেম নাই। আমি চলে যাচ্ছি আমার পরবর্তী প্রবলেমে। এটা গত বছর আসা একটা কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2024। পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকগুলোকে কত ডিগ্রি কোণে বড় আকারের সমতল আয়নায় বসানো হয়? এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, এবং এটা পাহাড়ি রাস্তার একটা বাঁক। এখান থেকে মনে করো একটা গাড়ি এভাবে যাচ্ছে, এখান থেকে মনে করো আরেকটা গাড়ি এদিকে যাচ্ছে। তো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, এ গাড়িটা বি গাড়িটাকে দেখতে পারবে? পারবে না কিন্তু, কেননা দেখো রাস্তাটা বাঁকায় গেছে। তো ও মনে করো অনেক জোরে চালাচ্ছে, ও অনেক জোরে চালাচ্ছে। হুট করে ওরা যখন আসবে, ও এমনে আসলো, ও এমনে আসলো, একজন আরেকজনকে না দেখার কারণে হুট করে এখানে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে কিনা? পারে তো, তাই না? তাই আমরা সাধারণত করি কি জানো? ঠিক এখানে একটা আয়না ফিট করি। কিছু কিছু পাহাড়ি রাস্তায় এরকম আয়না বসানো হয়। আমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একবার গেছিলাম, সেখানে এরকম একটা আয়না দেখছিলাম। ঢাকা শহরেও কিছু আয়না আছে, তারপরে চিটাগাং এর দিকেও আছে।
সিলেটের দিকেও আছে, বা বিভিন্ন ওই যে বিপজ্জনক কিছু বাঁক থাকে সেখানে এরকম আয়না থাকে। তোমরা হাইওয়েতে যদি যাও তোমরা দেখতে পারবা। তো তোমরা দেখো তো এখানে কি হচ্ছে, বি বিন্দুতে থাকা আলোটা এখান থেকে এ বিন্দুতে যাচ্ছে, এ বিন্দুর আলোটা বি বিন্দুতে যাচ্ছে। তো এরকম আয়নাগুলা সাধারণত মনে রাখবা 45 ডিগ্রি কোণ। পাহাড়ি রাস্তার বাঁক, এটা তোমরা মাথায় নিয়ে নাও, কত ডিগ্রি কোণে রাখা হয়? 45 ডিগ্রিতে রাখা হয়। হ্যাঁ সত্যি, রাস্তায় আয়না, হ্যাঁ সত্যি কথা। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার পাশে একটা আয়না আছে, বিশাল বড় গোল একটা আয়না, যে আয়নায় তাকাইলে তুমি ওই পাশের কোনো গাড়িকে দেখতে পারবা সে আসতেছে নাকি আসতেছে না। তো সাধারণত গাড়িতে যারা ড্রাইভার থাকে বা যারা গাড়ি ড্রাইভ করে তারা ওইসব আয়না দেখলে স্পিডটা কমায় দেয় আর দেখে দেখে আগায় যে ওই পাশে কেউ আসতেছে কিনা, তারপরে রাস্তা অতিক্রম করে। তো এটা কুমিল্লা বোর্ড 2024-এ আসা প্রবলেম, সবাই মনে রাখবা। পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকগুলোতে কত ডিগ্রি কোণে আয়না বসানো হয়? 45 ডিগ্রি কোণে আয়না বসানো হয়। যদি এতটুকু বুঝতে পারি, সবাই এদিকে তাকাও। বিম্বের আকৃতি, একটা আয়নায় তুমি যদি তোমার পুরো শরীরটা দেখতে চাও, মনে রাখবা আয়নার দৈর্ঘ্য হইতে হবে বস্তুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2। এই যে তোমরা এদিকেই তাকাও, এটা হচ্ছে আমাদের আয়না। এখানে একটা বস্তু, এখানে তার বিম্ব। খেয়াল করে দেখো, বস্তুর দৈর্ঘ্য যা হবে বিম্ব হবে তার অর্ধেক, সরি আয়না হবে তার অর্ধেক। দেখো এই যে আলো, এই যে আলো এভাবে দেখতেছে একজন আরেকজনকে, এটা দেখার জন্য বস্তুর দৈর্ঘ্য আয়নার দৈর্ঘ্যের কত হইতে হবে? অর্ধেক হইতে হবে। অলওয়েজ মনে রাখবা। আমি তোমাদেরকে এমনি বলি, বস্তু যদি হয় এল, আয়না অবশ্যই হইতে হবে এল ডিভাইডেড বাই 2। তাহলে তোমরা এই প্রবলেমটা আমাকে সলভ করে দাও তো। রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম। এই প্রবলেমটা কি? খুবই সিম্পল প্রবলেম। কোনো একটি দর্পণের সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি বস্তুর সমান আকারের হয় তবে দর্পণটি সমতল। এই মনে রাখবা, সমান আকার এটা শুধুমাত্র সমতলে হয়। আমি এখনো কিন্তু তোমাদেরকে উত্তল, অবতল বা গোলীয় দর্পণ পড়াই নাই, এগুলো নেক্সট ক্লাসে পড়াবো। বাট তোমরা মনে রাখবা, সমান সমান যদি পেতে চাই তাহলে আমাদের দর্পণ কি হইতে হবে? সমতল। এটা একটু মাথায় রাখবা, দর্পণ কি হইতে হবে? সমতল হইতে হবে। আচ্ছা ঠিক আছে। বরিশাল বোর্ড 2022-এর এই প্রবলেমটা একটু দেখো। একজন ব্যক্তির উচ্চতা 186 সেন্টিমিটার। পূর্ণবিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল আয়নার প্রয়োজন হবে? এই অর্ধেক। 168-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা এখান থেকে পাচ্ছি কত? পাচ্ছি 75 আর 9 84 সেন্টিমিটার। 168-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই, আচ্ছা হ্যাঁ রিপন দে, ওর নামটা ভুলে গেছি, সরি, সামিন সামি, ওর অ্যান্সার দিয়ে দিছে। ভেরি গুড, 84 সেন্টিমিটার। 112 না, 168 না, 336 না, অর্ধেক হবে। মুস্তাকিম শিহাব, ভেরি গুড, ওয়াও, অসাধারণ তোমাদের পারফরমেন্স, ভেরি গুড।
আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি, আর একটা প্রবলেম সলভ করব আমরা, তাহলে আমাদের ক্লাস শেষ। সবাই খেয়াল করে দেখো। সিলেবাসের বাইরে থেকে আসা আরেকটা প্রবলেম, সিলেবাসের বাইরে থেকে আসা আরেকটা প্রবলেম। ময়মনসিংহ বোর্ড 2021-এ আসছে। একটি লাল গোলাপকে কোন দর্পণের সামনে কত ডিগ্রি কোণে স্থাপন করলে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে? তোমাদেরকে এখানে আমি একটা হিন্টস দেই। যত কোণ তত উজ্জ্বল। যত কোণ তত উজ্জ্বল। সবাই মনে রাখবা, একটি লাল গোলাপকে কোনো দর্পণের সামনে কত ডিগ্রি কোণে স্থাপন করলে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে? যত কোণ তত উজ্জ্বল। তাহলে তোমরা বলো তো, 30 ডিগ্রি ছোট কোণ, 45 ডিগ্রি ছোট কোণ, 60 ডিগ্রি ছোট কোণ, 75 ডিগ্রি এখানে সবচেয়ে বড় কোণ। তাই এই ধরনের অঙ্কগুলা করার সময় সবচেয়ে বড় যে কোণটা পাবা, হ্যাঁ এই তো অ্যান্সার সবাই দিয়ে দিছে, সবচেয়ে বড় কোণটা নিবা। আমি এটাকে আউট অফ সিলেবাস কেন বলতেছি জানো? এটা বইয়ে নাই, ইনফরমেশনটা বইয়ে নাই। এটা তোমরা মাথায় রাখবা। আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিছি। হিন্টসটা হচ্ছে যত কোণ তত উজ্জ্বলতা বেশি হবে। ঠিক আছে, তোমাদের সবাইকে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। মঙ্গলবার ইনশাআল্লাহ তোমাদের এই চ্যাপ্টারের পরবর্তী ক্লাস হবে, আর বৃহস্পতিবার তোমাদের আবারও একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। আমি এই পর্যন্ত কি কি চ্যাপ্টার নিলাম? 1, 2, 3, 4 আর চ্যাপ্টার 7, এই 5টা চ্যাপ্টারের উপর সলভ ক্লাস বৃহস্পতিবার হবে। যার যেখানে যে প্রবলেম আছে, চ্যাপ্টার 7-এর উপর অনেক প্রবলেম আছে, এটা আমি বুঝতেছি, তাই 7-এর প্রবলেমগুলা না দেখাইলেও হবে। তোমরা চ্যাপ্টার 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টারের যত প্রবলেম আছে তোমরা প্রবলেম বক্স আমি দিব, সেখানে তোমরা দিতে থাকবা। ইনশাআল্লাহ বৃহস্পতিবার এটার উপর একটা সলভ ক্লাস নেওয়া হবে। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।